ফেসবুক স্ক্রল করতে করতে থেমে গেলাম। কিছুক্ষণের জন্য মধ্যরাতে মোবাইলের স্ক্রিনের আলোটা যেন আমার চোখে বিশাল একটা আলো ফেলল। জ্বলজ্বল করছে শীর্ণজীর্ণ একটা ছবি। আমার এই অপলক তাকিয়ে থাকা সুমনার চোখ এড়ায়নি। এক পাশ হয়ে শুয়ে সে মেয়েকে ফিডিং করাচ্ছিল। মেয়ের চোখ সবে লেগে এসেছে। এক হাতে সে মেয়েকে নিয়েছে, অন্য হাতে তার মোবাইল। আমার দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, কি গো, এইভাবে তাকিয়ে আছো কেন মোবাইলের দিকে? আবার ঘামছো? কোনো প্রাক্তনের ছবি সামনে এলো নাকি? আমার নিষ্প্রিয় চোখ দুটো কবে সিক্ত হয়ে উঠেছে তা আমার খেয়াল হয়নি। সুমনার দিকে তাকাতে তার দুষ্টুমি ভরা চেহারাটা হঠাৎ উৎসুক হয়ে গেল। মেয়েকে হাত থেকে বিছানায় রেখে আমার দিকে এগিয়ে এলো। গায়ে আলতো হাত রেখে বলল, এই রন, কি হয়েছে? সে মোবাইলে তাকিয়ে দেখল তেমন কিছুই যেন তার চোখে পড়েনি। এমনভাবে আবার আমার দিকে তাকালো, যেন তার চোখ জানতে চাইছে কি দেখলাম আমি। আমি তাড়াতাড়ি মোবাইলটা পাশে রেখে শুয়ে পড়লাম। গলাটা ধরে এসেছে। তারপর একটা কাশি দিয়ে বললাম, কিছু না, ঘুমিয়ে পড়ো। আমার এই টোনটা সুমনার অচেনা, তাই সে কথা বাড়ালো না। ওয়াশরুমে ঢুকে গেল। তারপর লাইট অফ করে শুয়ে পড়ল। একটু পরেও ভারী নিঃশ্বাস শুনতে পেলাম। মেয়ের পেটের উপর আলতো করে হাত রাখতেই ঘুমিয়ে পড়েছে সে। সারাদিন ক্লান্ত থাকে ছোট বেবি নিয়ে। আমার চোখ আবার খুলে গেল। কোনা বেয়ে গরম চোখের পানি কানে ঢুকে পড়ছে। আমি মোছার কোনো চেষ্টা করলাম না। প্রায় এক যুগ পর তাকে দেখলাম। এক ঝলকেই যেন পুরো আজাদপাড়ার জীবনটা সামনে চলে আসছে। সে যখন আমাদের জীবনে এসেছিল তখন আমি সদ্য 7-এ উঠেছি। ভাইয়া কলেজে পা দিয়েছিল, রুমানা আপু ক্লাস 9-এ, আর সুমি মাত্র হাঁটা শিখেছে। আমরা ছোটবেলা থেকে যেমন খুশি তেমন আবদারে বড় না হলেও অভাব আমাদের ছিল না। দুবেলা ভাত অনায়াসে খেয়েছি। ধরা যায় আমরা উচ্চ মধ্যবিত্ত ছিলাম। সেটা আরো পাকাপোক্ত হলো যেদিন সে এসেছিল আমাদের ঘরে। নিজেই হাসলাম, যেন আমি কোনো প্রিয় মানুষের কথা ভাবছি। প্রিয় মানুষ শব্দটা নিজেই আওড়ালাম। কোনো জড়বস্তুও যেন প্রিয় মানুষের জায়গা নিতে পারে সেদিনও আমরা বুঝিনি। যখন সন্ধ্যায় সবাই পড়তে বসেছিলাম আমাদের লম্বা বারান্দায়, ঘরের সামনে বেলি গাছ লাগিয়েছিল রুমানা আপু। সবে বেলি আসা শুরু হয়েছে। কোথায় যেন এক নাগাড়ে ঝিঝি ডাকছে। কিন্তু ভ্যাপসা গরমে কারেন্ট চলে গেছে। তীব্র আলো দেওয়া চার্জার লাইটটা জ্বলছে। কিছু পোকা এসে জড়ো হয়। কিছুক্ষণ পর সেইগুলোর ডানা ভেঙে পড়ে। বাবা প্রথম ডাক দিল, এই রন, এই রানা, এই রুমানা, দেখ। খোলা বই ওভাবেই ফেলে আমরা ছুটলাম। আমাদের কাঠের দরজাটা দিয়ে বাবা ঢুকলো তার সদ্য কেনা বাইকটা নিয়ে। বাবা নিয়ে ঢুকলো তার প্রথম আর শেষ বাইকটা। লাল আর কালো রঙের ছিল। প্রথমে লাফিয়ে উঠেছিলাম আমি। সবে সিনেমায় নায়কদের বাইক স্টান্ট দেখা শুরু করেছিলাম। অনেক খুশি হলাম। বাবার খুশি ছিল উপড়ে পড়ার মতো। সেটা দেখার মতোই ছিল বটে। খাটুনির ছাপ পড়ার বাবার চেহারায় সেদিন হিরে বসানো আংটির মতো জলজল করছিল চোখগুলো। গালগুলো লালচে হয়ে উঠেছিল। আমি জানি না আমি বাবাকে এমনভাবে খুশি হতে আর কখনো দেখেছি কিনা। না, আর দেখিনি, কখনো দেখিনি। হয়তো আমাদের কারো জন্মের সময় বাবার এমন চেহারাটা ছিল, জানা নেই। সেও ছিল বাবার আরেক সন্তান। বাইকটা আসায় পুরো পাড়া, পুরো আত্মীয় স্বজনের মধ্যে আমাদের লেভেলটা যেন অনেক উপরে উঠে গেল। যেই আসুক ঘরে আগে বাইক দেখতে আসতো, হাত বুলাতো, পাড়ার ছেলেরা ভিড় জমাতো। বাবা সকালে যখন অফিসে বের হতো আমাদের মন খারাপ বাইকের জন্য। বাবা ফিরলে ভাইয়া নিয়ে বের হতো। জিদ করলে মাঝে মধ্যে আমিও উঠতাম মাঝে। মোড়ের দোকানের সামনে দাঁড়ালে সবাই সমীয় চোখে তাকাতো। মেয়েরাও আর চোখে তাকাতো ভাইয়ার দিকে। আমিও খেয়াল করে একটা মুচকি হাসি দিতাম। লং ড্রাইভ শব্দগুলো তখন আমাদের কাছে অপরিচিত ছিল। তবে মাঝে মধ্যে সন্ধ্যা নামার পর মা তার ন্যাপথলিন দিয়ে তুলে রাখা কাজ করা শাড়িটা পরতো, একটু ক্রিম মাখতো, পেছনে টেনে চুল বেঁধে একটা পাথরের ক্লিপ লাগাতো, একটা টিপ পরতো। আপুর ড্রায়ার খুলে হালকা লিপস্টিকটা লাগাতো। কি যে সুন্দর লাগতো মাকে। তখন সন্তানদের সামনে মায়েদের রোমান্স হতো না। মা ভীষণ রাগী গলায় ব্যস্ত সুরে আমাদের বলে যেত, মা কোনো দরকারি কাজে যাচ্ছে, এসে যেন দেখে সবার বাড়ির কাজ শেষ। আমরা মাথা নাড়তাম। মা ভীষণ লজ্জিত মুখে বাবার পিছনে উঠে বসতো। আমরা হাসতাম না, তবে কি একটা ঠান্ডা বাতাস যেন চোখে লাগতো।
ওটাতে বেলি ফুলের সেই সুবাসও থাকত। বাবা বারবার বলে, ভালো করে ধরে বসো, পড়ে গেলে হাড্ডি গুড্ডি ভেঙে যাবে, আমাকে ধরে বসো। মায়ের মুখ লাল হয়ে উঠত, অস্থির গলায় বলে উঠত, বেশ পারবো। গলা নামিয়ে বলতো, তোমার আক্কেল আর হবে না বাচ্চাদের সামনে। বাবা চুপ হয়ে যেত, ভীষণ আস্তে আস্তে বাইক চালাতো। মোড় পার হলে মায়ের হাত বাবার কাঁধে উঠে যেত, ঘুরে আসতো। আমরা জানতাম না, যখন জেনেছি তখন কেউ বলেনি আমাদের, যখন বয়স হয়েছে তখন জেনে গেলাম আপনা আপনি। ভীষণ লোডশেডিং হতো, অনেক সময় চার্জ লাইটও থাকতো না। তখন বাইকে লাইট জ্বালিয়ে বাইরে বসে সবাই ভাত খেতাম, যেন পিকনিক চলছে। বাইকটাও মনে হতো হাসছে আমাদের কাণ্ড দেখে। বাইকের কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হলে কষ্টটা ভীষণ লাগতো। ভাইয়া একটা সাইড মিরর ভেঙে ফেলেছিল, বাবা ভাইয়াকে স্যান্ডেল দিয়ে কি মার দিয়েছিল। আমরা সবাই রেগে গেছিলাম, এমনকি মাও, যেন ঘরের সবচেয়ে আদরের দুলালিকে কেউ আঘাত করেছে। প্রায় 8 বছর ছিল আমাদের সাথে বাইকটা। কত আত্মীয় স্বজনের কাজে লেগেছে। বাবা ভাইয়া আমি রাত দুপুরে ছুটেছি। কত কাজে অকাজে আমাদের ভুলে নিজে আঘাত শুয়ে নিয়েছে সেই বাইকটা। ভাইয়া আর কামিনী আপুর প্রেমটাও ধরা পড়েছিল বাইকের কারণে। ভাবি এখনো মাঝে মধ্যে বলে, তোমার ভাইয়া বাইক দেখিয়ে বাইকে চড়িয়ে তখন আমাকে প্রেমে ফেলেছে আর কি। মায়ের যখন ক্যান্সার, তখন ভাবি যে সেবা মাকে করেছে। আমরা অবাক হতাম, হয়তো বাইকটা না থাকলে এমন ভাবি আমরা পেতামই না। বাইকটার শক্তি কমে আসছিল, আজ এই সমস্যা তো কাল এই সমস্যা। এটার ব্যয় জন্য আলাদা একটা বাজেট হয়ে দাঁড়িয়েছিল। শেষে 2 বছর আমি ব্যবহার করেছি বাইকটা। চাকরিটা হয়েছে অনেক দূরে, বাইক ছিল বলেই চাকরিটা পাওয়া হয়েছিল। যেন অন্তরের অন্তর একটা বন্ধু। কত স্মৃতি আছে। গাড়িটা মাঝে মধ্যে বন্ধ হয়ে যেত, তখন বন্ধুরা বলতো, এই ভাঙাড়ি বিক্রি করে ভালো একটা বাইক নে। আমি শুধু মুচকি হাসতাম, কিন্তু বুকে কি যেন একটা ফুটতো, যেন কোনো প্রিয় প্রেমিকা ছেড়ে দিতে বলছে কেউ। বাবার হঠাৎ স্ট্রোক হয়ে মারা যাওয়া আর মায়ের ক্যান্সার ধরা পড়াতে পুরো ঘর এলোমেলো হয়ে গেল। রানু আপুর বিয়ে হয়ে গেল। ভাইয়ার একা ইনকামে সব, আমার সামান্য কিছু ইনকাম তখন। তারপরও বাইকটা বিক্রি করার কথা কেউ ভাবেনি, কিন্তু মায়ের শেষ কেমোটার জন্য টানাটানি পড়ে গেল। না চাইতেও সবাই যেন ভাবতেই গলাটা আটকে গেল। টানাটানির সংসারে তখন বাইকটা মস্ত বড় বিলাসিতা। মাকে জানানো হয়নি, কিন্তু মা হসপিটাল থেকে বুঝেছিল। মা জিজ্ঞেস করেছিল, গাড়ি কোথায় রেখেছিস? আমার না বলা উত্তর মা কি যেন বুঝলো, বলল, আমি তো মরেই যাব, গাড়িটাও হলেও তোর বাবার স্মৃতি। মা শেষ করতে পারেনি। মা আরো 1 বছর বেঁচে ছিলেন। মায়ের রুমে ওয়ার্ড্রবের উপর বাবার ছবির পাশে হেলমেটটা ছিল অনেকগুলো দিন। আজ অনেকগুলো বছর পর পুরানো সেই বাইকটা পুরানো জিনিসপত্র বিক্রির একটা গ্রুপে দেখলাম। হয়তো একই মডেলের অনেক গাড়ি আছে, কিন্তু এইটা সেই গাড়ি, সেই বাইক। সে বাইকে বাবার ঘাম, বাবা মায়ের কিছু মুহূর্ত, ভাইয়া ভাবির প্রেম, আমার দূরের সেই চাকরির সাথী, মায়ের শেষ কেমো, ভেঙে যাওয়া সেই সাইড মিরর বাবা যত্নে লাগিয়েছিল সুপার গ্লু দিয়ে। দাগ দেখা না যাওয়ার জন্য একটা লাল স্টিকার লাগানো হয়েছিল, সেটা এখনো আছে। আমি কোথাও নিয়ে গেলে হারিয়ে আসবো সে ভয়ে সুমি সিটের পাশে নেলপালিশ দিয়ে লিখে দিয়েছিল আর। মোবাইলটা আবার হাতে নিলাম, পোস্টদাতাকে নক করলাম, আমি এটা নিতে চাই, যত দাম হোক। দেখলাম সে সিন করেনি। ভাবলাম ঠিকানাটা দিলে সকালেই গিয়ে নিয়ে নেব। ভাইয়ার বাংলো বাড়ি এখন, আমার অ্যাপার্টমেন্টে আমাদের দুজনের জন্য 2টা কার বর্তমানে। বাইক থাকে না সে গ্যারেজে। রুমানা আপুরও এখন বাচ্চাদের জন্য গাড়ি আছে। সুমির এখনো বিয়ে হয়নি, চাকরিতে মনোনিবেশ এখন। তার একটা গাড়ি তো এখন লাগেই। ভাবতে লাগলাম বাইকটা নিয়ে এসে সারপ্রাইজ দেওয়া যায়। এখন রাত 4টা। সুমনাকে ডেকে তুললাম, ওকে ডাকতেই ধরফড়িয়ে উঠে বসলো সে। কি হয়েছে? প্রথমেই মেয়েকে চেক করলো। কি হয়েছে? কিছু না, কাল সবাইকে বাসায় দাওয়াত দিলে তোমার অসুবিধা হবে। বেশ অবাক হয়ে বলল, আমার কি অসুবিধে হবে? না মানে সব জোগাড় করা রান্নাবান্না একটা ব্যাপার আছে কি না? কেন, কি হয়েছে? কি উপলক্ষে? কিছু আছে কাল? কারো জন্মদিন নাকি? তেমন কিছু না, তবে ভীষণ স্পেশাল। সুমনা অবাক হলেও তেমন কিছু আর জিজ্ঞেস করল না। হাই তুলে আবার বিছানায় শুয়ে পড়তে পড়তে বলল, কাল সকালে ফোন দিবে আর কি,
এখন সবাই ঘুমোচ্ছে। আচ্ছা বলে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছে না। মোবাইল হাতে নিয়ে আবার নক করলাম সেই সেলারকে। ভাইয়া আপনার লোকেশনটা দিয়েন, কাল সকালে আসবো। মেসেজ ডেলিভার হয়েছে, তবে সিন হচ্ছে না, হওয়ার কথাও না। রাত 4টা বাজে। সকাল 6টার দিকে চোখ লেগে এসেছিল, একটু পরে মেসেঞ্জারে টুং করে উঠল। নর্মালি সারাদিন অ্যালার্ম বাজলেও ঘুম ভাঙে না, মেয়ের কান্নাতেও ঘুম ভাঙে না। সুমনা রাগ করে বলে, এমন মরার ঘুম কেমনে ঘুমাও? কিন্তু আজ ঘুম ভেঙে গেল সামান্য মেসেজের শব্দে। হ্যাঁ, সেই সেলার রিপ্লাই করেছে, সরি ভাইয়া, এটা তো আপনি নক দেওয়ার আগেই বুক হয়ে গেল, 10টায় নিতে আসবে। দুঃখিত, আমি ঘুমিয়ে পড়ার কারণে সেলফোসটা ডিলিট করতে পারিনি। যে একটা অনুভূতি নিয়ে পুরো জেগেছিলাম, নরম তুলতুলে সেই রাজহাঁসটা এতক্ষণ সাঁতার কাটছিল, তার গলায় কেউ যেন শক্ত চামড়ার জুতো দিয়ে পা চেপে ধরেছে। গো গো একটা শব্দ বের হয়ে আসছে, যার কোনো শব্দ নেই। দু চোখ বেয়ে আবার যেন গড়িয়ে পড়ছে মায়ের সে লাজুক চেহারাটা আবেগ নিয়ে। আমি মেসেজ দিলাম, প্লিজ এটা আমি নিতে চাই। আমার কাছে আরো অনেক মডেলের নতুন পুরাতন গাড়ি আছে, আমি এটা তো দিতে পারছি না, আমার এইটাই লাগবে। আপনার লোকেশনটা দেন, আমি আসছি। সে লোকেশন দিল, আবার বলো, ভাইয়া আমি ঝামেলায় পড়ব যে, দুজনকে কিভাবে দিই একটু বলে দেখেন, দরকার হলে আমি বোঝাবো। আচ্ছা দেখি। আমি আর দেরি না করে দ্রুত রেডি হয়ে বের হয়ে গেলাম। যে লোকেশন দিয়েছে তা গাড়িতে করে গেলেও 3 থেকে 4 ঘন্টা লাগবে। রেডি হয়েছি দেখে সুমনা বলল, এই ছুটির দিনে কোথায় যাচ্ছ? তাড়াতাড়ি করে বের হতে হতে বললাম, আমি কাজে যাচ্ছি, তাড়াতাড়ি আসবো, তুমি সবাইকে আসতে বলো। আরে শোনো, আমি বলেছি, তবে ভাবি বলছিল আজ নাকি ঋতুর জন্মদিন, ওরা ভেবেছিল কিছু করবে না। এখন সবাইকে যখন করব বলেছি, ভাবি বলছিল ওখানে চলে যেতে। তাহলে ঠিক আছে, যাও, সবাই যেন থাকে, আমি সারপ্রাইজ নিয়ে আসছি বলো। কি সারপ্রাইজ? তুমি বুঝবে না। আজ ড্রাইভার নেই, নিজে ড্রাইভ করে বের হয়ে গেলাম। মোবাইলে সেই সেলার ফোন দিচ্ছে, আমি ধরছি না। যদি সে বলে দিতে পারবে না, না, আমি কোনো না শুনতে চাইছি না। সেখানে পৌঁছালে কিছু একটা করার সুযোগ থাকবে। টানা 3 ঘন্টা গাড়ি চালিয়ে পৌঁছালাম সেখানে। আমাকে দেখে ছেলেটা বুঝতে পারলো, বলল, আমি ফোন দিচ্ছিলাম আপনাকে না আসার জন্য। সে কথাটা শেষ করার আগেই আমি বলে উঠলাম, বাইকটা কোথায়? সে কেমন যেন চোখে বলল, আছে ভাই, তবে এখনই উনি নিতে আসবে, আপনি ওনাকে অন্য গাড়ি দেন। ভাই, ওটা একটা বড় কোম্পানি, ওরা পুরানো গাড়িগুলো নিয়ে ভেঙে ফেলে। আমার পুরানো ক্লায়েন্ট, কিভাবে যে মানা করি। বুকটা আবার মোচড় দিয়ে উঠল। না না, প্লিজ, আমার এই গাড়িটাই লাগবে। সে আমার কারের দিকে তাকিয়ে বলল, পুরানো বাইকের জন্য এমন করছেন কেন? আমার চোখের পানি এবার ছলছল করছে। এত দূরে এসে কি হাতছাড়া হয়ে যাবে? অন্যজন ক্রেতাও চলে আসলো। তাকে অনেক বুঝিয়ে বললাম, এটা আমার বাবার শেষ স্মৃতি। অনেক বলে বুঝিয়ে তারপর বাইকটাকে দেখলাম। কেমন যেন সিক্ত হয়ে গেল বুকটা। অনেক চেষ্টার পর নিজেকে সামলাতে পারলাম না। বাইকটার সামনে দাঁড়িয়ে হু হু করে কেঁদে উঠলাম। কাল থেকে মনে পড়া সব স্মৃতি যেন হুড়হুড় করে বের হয়ে আসছে। সেলার ছেলেটা আমাকে ধরে বলল, ভাইয়া সামলান নিজেকে, কে নিয়ে যাবে এটা? আপনি তো গাড়ি এনেছেন। আমি চালিয়ে নিয়ে যাব, গাড়িটা আমি রেখে যাচ্ছি, আমার ড্রাইভারকে আমি পাঠিয়ে দেব। বাইকটার উপরে উঠে বসতেই যেন ঝাঁকুনি দিয়ে উঠল, ঝরঝর করে ঝরে পড়ছে। খুব প্রিয় মানুষকে বুকে লাগালে যে একটা প্রশান্তি অনুভূতি হয়, তা যেন হতে লাগলো। যেন জমানো কোনো ক্ষতে মলম লাগালো কেউ, প্রথমে জ্বলল, তারপর ঠান্ডা হতে শুরু করলো। সুমনাকে ফোন দিলাম, কোথায় ওরা? ও জানালো সে ভাইয়ার বাংলোতে আছে, সবাই ওয়েট করছে ওর জন্য। সুমনাকে বললাম, আর 10 মিনিট পর সবাইকে নিচে আসতে বলো, ভাইয়া, আপু আর সুমিকে। কেন? আসলে দেখবে। বাইকটা চালিয়ে যখন ভাইয়ার বাংলোর গেটে ঢুকলাম, বোঝাতে পারবো না যে কি ভালো লাগছিল। ভাইয়া আপু প্রথমে বুঝে উঠতে পারল না। আমি গিয়ে বাইক থামাতেই বলল, কিরে, কেন আসতে বলেছিস? ভেতর থেকে সুমি দৌড় দিল, আমাদের সে বাইকটা। কথাটায় ভাইয়া আর আপু চমকে উঠে তাকালো। তারা যেন বিশ্বাসই করতে পারল না, এমন চোখে তাকালো। ভাইয়াও চিন্তায় পড়ল। ভাইয়ার মুখ দিয়ে কথা বের হচ্ছে না, হাত নেড়ে বোঝাতে চাইছে। আমি মাথা নেড়ে সায় দিলাম, হ্যাঁ, আমাদের সে লাল বাইকটা। ভাইয়ার চোখে পানি আটকানোর বৃথা চেষ্টা চলছে, কিন্তু পারছে না। রাবেয়া আপু ওড়না দিয়ে মুখ চেপে ধরেছে, ওড়নার কোনা তখন ভিজে গিয়েছে। সুমির কান্নার শব্দে পরিবেশটা ভারী হয়ে উঠেছে। সবাই বের হয়ে এলো।
বাচ্চারা বুঝতে পারছে না সবাই এইভাবে কাঁদছে কেন, কিন্তু ভাবি পরম যত্নে হাত বুলালো। আমি নেমে ভাইয়ার হাতে চাবি দিলাম। ভাইয়ার হাত থরথর করে কাঁপছে। কেউ কোনো কথা বলতে পারছে না। শুধু আমার নয়, সবার মনেই এতগুলো বছর ধরে গেঁথে আছে আমাদের মধ্যবিত্ত পরিবারের বিলাসিতার সেই লাল বাইকটা। শেষ হলো আজকের গল্প, আমাদের লাল বাইকটা। কলমে দোলনা বড়ুয়া তৃষা।